আগে জাস্ট পুরো কবিতাটার যে একটা সারসংক্ষেপ বা আলোচ্য বিষয় আছে, এই বিষয়টা আমাদের জানা উচিত, কারণ এটা হচ্ছে কবিতাটার ভিতরের গল্প আর কি। তো এটার মূল গল্প যেটা হচ্ছে যে আলোচ্য যে কবিতাটা আছে, এটার মধ্যে হচ্ছে সেন্ট পল নামে একজন ছিল, এক ব্যক্তি ছিল সেন্ট পল। ইনি হচ্ছে তার বার্ষিক সভার, অর্থাৎ বার্ষিক একটা সভা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে ৬,০০০ শিশুকে অংশগ্রহণের জন্য নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই কবিতাটা হচ্ছে আপনার সেন্ট পলের যে বার্ষিক সভা আছে, সেখানে ৬,০০০ গরিব শিশুদের অংশগ্রহণ নিয়ে এই কবিতাটা হচ্ছে রচিত। তো এই শিশুদের আসলে নিয়ে আসা হয়েছে বিভিন্ন শহরের যে বিভিন্ন কিসের বার্ষিক সভা? ক্যাথেড্রালের, সেন্ট পলের ক্যাথেড্রালের একটা বার্ষিক সভা হচ্ছিল। সেই সভাতে ৬,০০০ গরিব শিশুদের উপর হচ্ছে কবিতাটা নির্মিত হয়েছে বা রচিত হয়েছে। তো এই শিশুদেরকে নিয়ে আসা হচ্ছে শহরের বিভিন্ন মিশনারি যে স্কুল আছে, অর্থাৎ খ্রিস্টানদের যে পরিচালিত স্কুলগুলো আছে, এই মিশনারি স্কুল থেকে আনা হয়েছে। এদের আনার মূল কারণ হচ্ছে যে ঈশ্বরের প্রতি তাদের প্রার্থনা হচ্ছে, কারণ শিশুদেরকে পবিত্র আত্মা হিসেবে ধরে যে তারা যদি প্রার্থনা করে তাহলে তাদের প্রার্থনাগুলো অবশ্যই, আমি বলি নেক্সট টাইম থেকে আমি বলবো যে জাস্ট টাইমে একটু আসার সবাই চেষ্টা করবেন, কারণ প্রয়োজনে যদি সমস্যা হয় তাহলে সময়টা দরকার হলে আর একটু পিছিয়ে দেওয়া যাবে, ৯:১৫, ৯:১০, যেহেতু নামাজের একটা বিষয় আছে। আচ্ছা, এই শিশুদেরকে যেহেতু তাদের আত্মাটা পবিত্র, এই জন্য তাদের নিয়ে আসা হলো ঈশ্বরের কাছে তাদের প্রার্থনা করার জন্য। তবে এই কবিতায় কিছু উপস্থাপনের মধ্যে বিপরীত কিছু অর্থ প্রকাশ করেছিল এই কবি। যেমন তাদের বসার ভঙ্গি দেখে মনে হয় যেন তারা শিশু নয়, যোদ্ধা ছিল এক একজন। তারপর হচ্ছে তাদের যে বাদ্য বাজনা বা বাদ্যবাদক ছিল, তারা আসলে ঈশ্বরকে প্রার্থনা জানানোর মধ্যে এক ধরনের সৈনিক ভাব ফুটে উঠেছিল, অর্থাৎ যুদ্ধের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল তাদেরকে দেখার পর। তো আমরা পুরো কবিতাটা একবার পড়ে দেখি, তাহলে ক্লিয়ার হবে। It was on Holy Thursday, their innocent face clean. এখানে বলা হচ্ছে যে এই বিষয়টা কি জানেন, এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। শুধু টি, বড় হাতের একটা টি দেওয়া আছে। শুধু টি অর্থ হচ্ছে ইট। ইট ওয়াজ অন হোলি থার্সডে, অর্থাৎ এটা ছিল পবিত্র বৃহস্পতিবার। দেয়ার ইনোসেন্ট ফেস ক্লিন, অর্থাৎ তাদের নিষ্পাপ মুখগুলো ছিল পরিষ্কার। ক্যাম চিলড্রেন ওয়াকিং টু অ্যান্ড টু, অর্থাৎ শিশুরা যখন যাচ্ছিল দুজন দুজন করে, তারা লাইনে দুজন দুজন করে হেঁটে হেঁটে যাচ্ছে। ইন রেড অ্যান্ড ব্লু অ্যান্ড গ্রিন, অর্থাৎ লাল, নীল, সবুজ পোশাক পরিধান করেছিল। গ্রে হেডেড বেডেলস ওয়াকড বিফোর, অর্থাৎ তারা যখন, ভাইয়া এখানে কি রেড বানান ভুল না এরকমই দেওয়া? READ, রেড বানান কিন্তু RED, রেড। এটা মনে হয় টাইপিং মিস্টেক হয়েছে, দেখতে হবে তারপর। হ্যাঁ, এটা টাইপিং মিস্টেক, বইতে অ্যাকচুয়ালি RED রেডি লেখা আছে। হ্যাঁ, এরকম হওয়ার কথা না। আচ্ছা, আমি পরে যখন ফাইলটা এডিট করে আবার ঠিক করে নেব। আমরা নেক্সট দেখি। এখানে বলতেছিল যে তারা যখন সামনে চলতেছিল, তাদের চলার পথে তাদের যে চুলগুলো ছিল, আমরা কিন্তু জানি যে বিদেশিদের মধ্যে চুলগুলো বেশিরভাগ সাদা বা ধূসর রঙের হয়। তো এখানে বলতেছে যে তারা যখন গির্জাধিপতি, অর্থাৎ যে গির্জার মধ্যে যে, এটাকে কি বলে, যারা গির্জার, তার মাথা থাকলে একটু বলে দিতে পারে। গির্জার পাদ্রী। হ্যাঁ, পাদ্রী বলে। এই
তাকে বলতে পারি যে আমরা গির্জাধিপতি বা পাদ্রী, তাদের সামনে যখন চলতেছিল চুলের রঙগুলো ছিল ধূসর। Till into the high dome of Paul's they like Thames waters flow। অর্থাৎ এখানে বলতেছে যে উঁচু একটা গম্বুজ ছিল, এই যে হাই ডোম, এই গম্বুজটা হচ্ছে গির্জা অবধি, তাদের যে গির্জা ছিল এই উঁচু গম্বুজটা ছিল তাদের গির্জা অবধি। এবং এখানে হচ্ছে টেমস ওয়াটার্স ফ্লো, অর্থাৎ যে শিশুরা আসতেছিল, শিশুরা ধেয়ে আসতেছিল টেমস জলদি। অর্থাৎ টেমস হচ্ছে একটা নদীর নাম। টেমস হচ্ছে কোন একটা কবিতায় ছিল, আপনাদের সেকেন্ড ইয়ারই আছে, যে কোন শহরের পাশে যেন এই টেমস নদীটা, দেখতে হবে, আমার মাথায় নাই। লন্ডনে আছে মনে হয়, লন্ডন পয়েন্টে আছে মনে হয়, লন্ডনে আছে। তো এই লন্ডনের এক শহর আছে, সেই শহরের পাশে হচ্ছে টেমস নদী। তো এখানে বলতেছে যে শিশুরা যেদিক থেকে আসতেছিল মনে হচ্ছিল যে তাদের দেখে তারা টেমস নদীর যে স্রোতের সাথে পানি যেভাবে চলে, স্রোত চলে, সেভাবে মনে হচ্ছিল যে এটা টেমস নদীর জল প্রবাহ হয়ে আসতেছিল। ও হোয়াট মাল্টিটিউড দে সিমড, বলতেছে যে তারা মানে এত বেশি সংখ্যক বা কত বেশি সংখ্যক, দিস ফ্লাওয়ার্স অফ লন্ডন টাউন, অর্থাৎ এরা লন্ডনের যে, এখানে বলতেছে লন্ডন শহরের ফুল, অর্থাৎ শিশুদেরকে ফুলের সাথে তুলনা করা হচ্ছে। প্রথমে বললো যে তারা টেমস নদীর জলের প্রবাহের মতো, এবং পরবর্তীতে বলা হচ্ছে যে দিস ফ্লাওয়ার্স অফ লন্ডন টাউন, তারা হচ্ছে লন্ডন শহরের ফুল। সিটেড ইন কোম্পানিজ দে সিট উইথ রেডিয়েন্স অল দেয়ার আউন, অর্থাৎ এখানে বলতেছে সিটেড ইন কোম্পানিজ দে সিট, বসে আছে সবাই হচ্ছে আসনের মতো, আসন আছে, আসনের মধ্যে সবাই বসে আছে। তো উইথ রেডিয়েন্স অল দেয়ার আউন, এবং বলতেছে যে বসে আছে নিজেদের পুরো দীপ্তি নিয়ে, অর্থাৎ তারা যেভাবে তাদের বডি ফিটনেস বলেন বা তাদের যে দেখতে উজ্জ্বলতা, এটা হচ্ছে তাদের, এভাবে তারা পুরো দীপ্তি নিয়ে নিজেদের মধ্যে বসেছিল সারি সারিভাবে। দ্য হাম অফ মাল্টিটিউডস ওয়াজ দেয়ার, এখানে বলতেছে দ্য হাম অফ মাল্টিটিউডস ওয়াজ দেয়ার, অর্থাৎ সেখানে ছিল গুনগুন শব্দের হচ্ছে ধ্বনি। বাট মাল্টিটিউডস অফ ল্যাম্পস, অর্থাৎ যেমন হচ্ছে অনেক মেষ শাবক বা ভেড়ার পাল যখন চলে তখন এমন একটা শব্দ তৈরি হয় তাদের হাঁটার মধ্যে, এটাকে মনে হয় হর্ষধ্বনি বলে। তো এমন তাদের কথার, সবাই চুপ থাকে না, মানে কথা বলে, কিন্তু কথা বলতে বলতে এইরকম একটা শব্দ সৃষ্টি হচ্ছিল। যেমন সবাই যদি একসাথে এখানে মাইকটা অন করি, তাহলে কিন্তু আমাদের একটু হলেও দেখবেন যে ফোনের সাউন্ড বা পিসির সাউন্ড দিয়ে একটু হলেও একটা নয়েজ সৃষ্টি হবে। তো এরকম। আচ্ছা, এখানে মাল্টিটিউড মানে কি বেশি সংখ্যক বুঝাইছে সবকিছুরই? হ্যাঁ, বেশি সংখ্যক, অর্থাৎ বহু মেষ শাবকের যেমন একটা হর্ষধ্বনি সৃষ্টি হয়, ঠিক এখানেও একটা শব্দ সৃষ্টি হচ্ছে যা বাচ্চাদের থেকে তৈরি হচ্ছে। থাউজেন্ডস অফ লিটল বয়েজ অ্যান্ড গার্লস রেজিং দেয়ার ইনোসেন্ট হ্যান্ডস, অর্থাৎ যে ছোট ছোট ছেলে মেয়েগুলো আছে এরা হচ্ছে হাজার হাজার, এবং এদের যে নিষ্পাপ হাতগুলো আছে তারা উপরের দিকে তুলে ধরে আছে। নাও লাইক আ মাইটি ওয়াইল্ড দে রেজ টু হেভেন দ্য ভয়েস অফ সং, অর্থাৎ উপরের দিকে তুলে ধরে তার প্রার্থনা করতেছিল যে ঝড়ের মতো তুলো তুলো। আচ্ছা, বিষয়টা এরকম যে তারা গান করতেছিল ভয়েস অফ সং, অর্থাৎ হেভেন, তাদের যে যেমন আপনাদের বলে সুরা, তারপর হিন্দুদের মধ্যে মন্ত্র, এরকম খ্রিস্টানদের মধ্যে তারা হয়তো বা প্রার্থনা যখন করে তখন সেটাকে অনেকটা গানের মতো, গানেই বলে হয়তো। তো তারা হাত তুলে উপরের দিকে গানে গানে প্রার্থনা করতেছিল ঈশ্বরের কাছে। or like harmonious thunderings the seeds of heaven among, অর্থাৎ হচ্ছে সুরেলা যে ধ্বনি সৃষ্টি হচ্ছিল তাদের বলার সময় বা তাদের যে প্রার্থনা করার সময় যে গান বা যাই বলেন যারা বলতেছিল তার মধ্যে একটা সুরেলা বজ্র ধ্বনির মতো তৈরি হচ্ছে। এবং বলছে যে থান্ডারিং সিডস অফ হেভেন,
তারপর হচ্ছে বিনাদ ডিম দেম সিট দ্য এজড ম্যান, অর্থাৎ হচ্ছে পাশে তাদের বসেছিল বয়স্ক মানুষরা, অর্থাৎ যত বয়স্ক সব ছিল সবাই তাদের পাশে ছিল। ওয়াইজ গার্ডিয়ানস অফ দ্য পুয়ার, অর্থাৎ পুয়ার বলতে এখানে দুর্ভাগা বোঝাচ্ছে। ওয়াইজ গার্ডিয়ানস অফ দ্য পুয়ার, দুর্ভাগা এরাই হচ্ছে বৃদ্ধ অভিভাবক। এই যে বৃদ্ধরা তাদের পাশে বসেছিল, এদের এই শিশুদের অভিভাবক হচ্ছে এই বৃদ্ধরা। Then cherish pretty, lest you drive an angel from your door, অর্থাৎ এখানে দয়া দেখানো যাচ্ছে যে ব্রেনার দেন ক্রাইসিস প্রিটি, অর্থাৎ বলছে যে দয়া দেখাও শিশুদের, নিষ্ঠুর হয়েও না। অর্থাৎ যে গরিব শিশুদের নিয়ে আসছে, প্রার্থনার মধ্যে এমন ছিল যে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেছে যে গরিব শিশুরা যে আছে এদের প্রতি নিষ্ঠুর হয়েও না, তাদেরকে ফেরেশতা দ্বারা মানে দুয়ার থেকে ফেরেশতাকে তাড়িয়ে দিও না, তাদের যে দরজা আছে অর্থাৎ তাদের কাছ থেকে কখনো ফেরেশতাকে সরিয়ে না নেওয়ার অনুরোধ করতেছে প্রার্থনার মধ্যে, যেন তারা এই গরিব কষ্ট যে তারা পাচ্ছে এটা থেকে যেন মুক্তি পায়। আসলে কবিতাটার বাংলাটাও কঠিন, আমার নিজেরই বলতে অনেক উল্টাপাল্টা লাগতেছে। তো আমরা পুরো ইয়াটা যদি দেখি, এখানে আসলে এটা বাংলা দিয়ে ঠিক করে বোঝা যাচ্ছে, এটা সামারিটা পড়লে মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া অনেকটা ক্লিয়ার হয়েছে, বাট লাস্টের লাইনটা বুঝছি, বাট এই লাইনটা কে বলতেছে? বাচ্চারা গান গেয়ে এই কথাটা বলছে, নাকি এখানে কবি নিজেই সাবজেক্টিভ হয়ে কথাটা বলছে? না, আমার যতটুকু মনে হচ্ছে এখানে বলতেছে যে ওরা যখন ওই যে গান বলতেছিল বা তাদের যে প্রার্থনা করতেছিল, এই প্রার্থনার মধ্যে এই কথাটা বলতেছে যে দয়া দেখাও শিশুদের, নিষ্ঠুর হয়েও না, এবং দুয়ার থেকে ফেরেশতাদের ফিরিয়ে নিও না বা তাড়িয়ে নিও না। হ্যাঁ, তার মানে এটা ওই বাচ্চাদের ওই যে ভয়েস অফ সংস, মানে ওরা যে এই মন্ত্রটা বলতেছে বা তার মধ্যেই এই কথাটা আছে, তাই তো? হ্যাঁ, এই কথাটা আছে। আচ্ছা, ওকে। যদি আমরা এটার বাংলা পুরোপুরি অ্যানালাইসিসটা দেখি, তাহলে একেবারে চলে যাচ্ছে। এখানে বলতেছে যে দ্য টাইটেল অফ দ্য পোয়েম হোলি থার্সডে সাজেস্ট দ্য অ্যানুয়াল চার্চ সার্ভিস হেল্ড অফ চিলড্রেন ফ্রম মাইরিয়ার্ট চ্যারিটি স্কুলস ইন ইংল্যান্ড। হোলি থার্সডে or association's day in the day that commemorates Christ. সরি, একটু ডিস্টার্ব হলো, আমি বাইরে মাইক অফ করে অন্যখানে ছিলাম। আচ্ছা, আবার দেখি, এখানে ছিলাম যে হোলি থার্সডে অফ এশিয়ানস ডে ইন দ্য ডে দ্যাট commemorates Christ's resurrection, the ascension to heaven. On this day in many Catholic church, একটা বিষয় আমাদের কিন্তু জানা দরকার, ক্যাথলিক এই যে প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিক দুইটা খ্রিস্টানদের মধ্যে, আমেরিকা বলেন বা ব্রিটিশদের মধ্যে বলেন বা খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে বলেন, দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট, একটা হচ্ছে ক্যাথলিক। তো এখানে বলা হচ্ছে যে ক্যাথলিক যে চার্চ আছে, ইট ইজ স্টিল কাস্টম অ্যারাই টু হোল্ড সার্ভিস অফ চিলড্রেন। The poem projects the children of charity schools marching to St. Paul's Church. এই সেন্ট পল চার্চ এই নামে কিন্তু আমাদের দেশেও অনেক চার্চ বা মিশনারি স্কুল আমরা দেখতে পাই। Where they sing songs in praise of God. তো যদি আমি পুরা কবিতাটার বাংলায় একটা সারসংক্ষেপ আমার মতো করে তুলে ধরি, তাহলে হচ্ছে যে এই কবিতাটাতে আসলে 3টা স্ট্যান্জা আছে। এই 3টা স্ট্যান্জা প্রত্যেকটাই হচ্ছে দুইটা করে, একটা লাইনের মধ্যে 2টা করে সেন্টেন্স বলা যায় কমা দিয়ে, অর্থাৎ অর্থবহ 2টা করে সেন্টেন্স পাচ্ছি আমরা। আর এটা এই বাক্যের যদি রাইম স্কিম আমরা দেখি, তাহলে হচ্ছে রাইম স্কিমটা পাবো যেখানে the rhyme scheme that is used in this poem AABB, অর্থাৎ ক্লিন, গ্রিন, স্নো, ফ্লো, টাউন, আউন, ল্যাম্পস, হ্যান্ডস, সং, অ্যামাং, পোর, ডোর। প্রতিটাই দেখেন AABB এভাবে হচ্ছে প্রতিটাই। আসলে
আমরা যদি প্রথম থেকে খেয়াল করি সংস অফ ইনোসেন্সের প্রতিটা কবিতাই প্রায় কিন্তু রাইম স্কিমগুলো সেম, এ বিবিসি। আপনাদের মনে আছে কিনা আমার জানা নেই। এই রাইম স্কিমটা রাখার কারণ হচ্ছে যে কবিতাটাতে একটা নতুন বা সুন্দর একটা গানের সুর এনে দেয় যখন কবিতাটা পড়া হয়। বাংলায় পড়লে একটা সুর পাওয়া যাবে। ঠিক যারা ইংলিশ ভাষাভাষী তারা যদি এই কবিতাটা পড়ে তাদের মনের মধ্যে তারা হচ্ছে এই সাউন্ডগুলো বা বলেন আর তারা অবশ্যই গানের মতো করে করতে পারে, সুর খুঁজে পাবে। এখানে সব থেকে বড় কথা হচ্ছে কবি শিশুদের মানসিক অবস্থাকে আমাদের সামনে তুলে আনার চেষ্টা করছেন। তিনি দেখাতে চাচ্ছিলেন যে বা সক্ষম হচ্ছিল যে শিশুরা কি পরিমাণ বাধ্যতামূলক কর্মে বন্দী হয়ে থাকে যা শিশুর মানসিক বিকাশের জন্য মারাত্মক ক্ষতিকর। আসলে এখানে যে এই যে হাজার হাজার শিশুদের নিয়ে আসে বসিয়ে রাখা হয়েছিল, ৬,০০০ শিশুদের, এই ৬,০০০ শিশুদের নিয়ে আসে বসায় রাখা হয়েছিল। তাদেরকে এমন কথা বলতে দিচ্ছিল না, তাদেরকে কিছু নিয়ম নীতির মধ্যে বেঁধে রাখা হচ্ছিল এবং এমনকি যখন প্রার্থনা করতেছিল তাদের মধ্যে কিছু নিয়ম থাকে এরকম যে খুব করা হবে, এমনভাবে চার্চ বা পাদ্রী যাই বলেন তারা এমনভাবে প্রচার করে যে তারা যা বলে যদি না শুনে তাহলে তাতে পাপ হবে এবং তাদের ক্ষতি হবে। তো এই জন্য শিশুদের মাথায় এটা প্রথম থেকে ঢুকিয়ে দেওয়া হয়, এই জন্য তারা প্রথম দিক থেকেই এই চার্চের কথা শুনে। তো এই জন্য কবি বলতেছিল যে এই শিশুরা যেভাবে বাধ্যতামূলক কর্মে বন্দী তাতে হচ্ছে এই শিশুদের মানসিক বিকাশের উপর মারাত্মকভাবে ক্ষতিকর। অর্থাৎ শিশুদের যে নিরীহ মন আছে, শিশুদের নিরীহ মনের কথা যে এখানে ব্যবহার করা হচ্ছে, যা হচ্ছে খ্রিস্টানদের যে পাদ্রী বলেন, যাজক বলে আরেকটা যাজক বলেন, এর ইচ্ছা অনুযায়ী শিশুদের এখানে বসিয়ে রাখা হচ্ছে, যা এখানে আমরা যখন পড়তেছিলাম আমাদের কাছে কিন্তু একটা অমানবিক মনে হচ্ছে। অর্থাৎ অমানবিক রূপে এই কবিতাটিতে দেখানো হচ্ছে। আবার একটা কথা আমরা বলতে পারি যে উইলিয়াম ব্লেক আসলে এখানে ভয়কে প্রদর্শন করেছিল। এই জন্য দেবদূত বা ফেরেশতা বলেন বা দেবদূত বলেন, এদেরকে দুয়ার থেকে অর্থাৎ তাদের কাছ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলছিল এখানে, যা হচ্ছে এই কবিতাটার বা এই যে প্রেক্ষাপট আছে কবিতাটার, এটার একটা দৃশ্য ছিল যে একটা ভয় প্রদর্শন করতেছিল। আমরা যদি বাইবেলের দিক থেকে চিন্তা করি তাহলে বাইবেলের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে বাইবেলের মধ্যে, সেখান থেকে কবি ব্যবহার করছে যে যেখানে সদম শহরের ঈশ্বর ভ্রমণকালে দেখেন যে এক দেবদূতকে দরজা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ সেখানে একটা শহরের মধ্যে, বাইবেলের মধ্যে এমন ছিল যে শহরের মধ্যে ঈশ্বর যখন বেড়াতে আসে তখন তাকে দরজা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল, যা ছিল একটা নিষ্ঠুর চিত্র বা অমানবিকতা হিসেবে এই কবিতার মাধ্যমে বলতেছিল যে ওই সময়কার মানুষদেরকে একটা কঠিন কষ্ট দিচ্ছিল বা পীড়া দিচ্ছিল। অর্থাৎ এই যে এই কবিতাটার যে ব্যাকগ্রাউন্ড বলেন, এটার মাধ্যমে কবি আসলে আমাদের যে শিশুদের অবস্থা ছিল, এই শিশুদের অবস্থা বা ভাবনা এইটা সম্পর্কে আমাদের সাথে পরিষ্কারভাবে আলোচনা করছিল এই কবিতার মধ্যে। ক্লিয়ার? ভাইয়া এখানে কি সামাজিক বিষয়টাও তুলে ধরা হয়েছে? এখানে পুরোপুরি আসলে শিশুদের মানসিক বিকাশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা তাদের অবস্থানটা কোথায় কেমন হচ্ছে এটার বিষয়ে বলা হচ্ছিল। এখানে আমার মনে হয় না যে সামাজিক বিষয়টা আসছে। মানে হচ্ছে তাদেরকে ছোটবেলা থেকে যেটা শেখানো হয় সেটাই তারা শিখে, এটাই না। এটা এই যে ক্যাথলিক চার্চ বলেন, তাদের আসলে রুলসগুলোই ছিল এমন যে যাজক অর্থাৎ খ্রিস্টানদের যে প্রধান, উনি যা বলবে তাই করতে হবে। এমনও একটা সময় ছিল যে কেউ যদি বিয়েও করতে চায় তাহলে অবশ্যই সেই যাজকের অনুমতি লাগবে, অনুমতি ছাড়া কেউ বিয়ে করতে পারত। তো এই ধরনের লাস্ট লাইন আমি যা বুঝছি একটু বলবো, মানে আমার মনে হয় জাস্ট
লাস্ট দুইটা লাইন, Bennett them seat the aged man, wise guardians of the poor, then cherish pity lest you drive an angel from your door. আমার যতটুকু মনে হয় ওই বাচ্চাগুলা সারি সারি করে তারপর সিটে বসে, কিন্তু ওয়াইজ গার্ডিয়ান, যে জ্ঞানী গার্ডিয়ান, তারা কিন্তু গরিব ছিল। এখানে ব্যানের তথ্য নিচে বা তলদেশে, তাদেরকে নিচে বসানো হয়, কিন্তু তারা গরিব, কিন্তু তারা বয়স্ক। তখন ওই চ্যারিশ তাদের উপর দয়া করে বলে যে এরাও অ্যাঞ্জেল, এরাও ফেরেশতা, এদেরকে দরজা থেকে তাড়িয়ে দিও না বা এরকম কিছু করো না, হয়তো এরকম আমার মনে হয়। আমি একটু লাস্ট লাইনটা মানে বলবো। হ্যাঁ অবশ্যই। আমি বুঝি না এভাবে, জাস্ট আমার মনে হইতেছে যে এখানে বুঝাইতে চাইছে যে লাস্ট লাইনে যে তোমরা যদি ওদের সাথে এরকম ব্যবহার করো তাহলে ফেরেশতা দরজার কাছে এসে আসবে, কিন্তু তোমরা তাকে তাড়ায় দিবে, এরকম কিছু বোঝাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি একটু আগে যে কথাটা বললাম সেটা হচ্ছে যে খ্রিস্টানদের বাইবেলের মধ্যে এই ঘটনাটা আছে যে তারা হচ্ছে এই নিষ্ঠুর চিত্রটা দেখছিল কখন তাদের এক সদম নামে এক শহর আছে, সেই শহরে তারা বিশ্বাস করতো ঈশ্বর একটা সময় তাদের ভ্রমণ করতে আসছিল, কিন্তু কিছু মানুষ এই ঈশ্বরকে তাড়াই দিছিল তাদের দরজার মধ্যে থেকে। এই কথাটার দুইটা লাইনের মিনিং হচ্ছে কিন্তু এটা, এখানে বোঝানো হচ্ছে বৃদ্ধদের দ্বারা এবং শিশুদের দ্বারা, কিন্তু মেইন যে ভিতরের যে গভীরতা বলেন বা ভিতরের যে গল্প সেটা হচ্ছে যে সদম যে শহর ছিল, এই শহরের ঈশ্বর যখন ভ্রমণ করতে আসে সেখানকার ফেরেশতা বলেন বা যাই বলেন তাকে তাড়ায় দেওয়া হয় তাদের দরজা থেকে, অর্থাৎ শহরের যে ঢোকার যে রাস্তা সেখান থেকেই তাড়ায় দেওয়া হয়, ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়। আর আরেকটা কথা আমি বলি, প্রশ্ন লেখার সময় অবশ্যই এই ব্যাকগ্রাউন্ড কথাগুলা বা ভিতরের কথাগুলা অবশ্যই লেখার চেষ্টা করবেন। প্রয়োজনে কবিতার লাইনের অর্থ না লিখে আপনি যদি ব্যাকগ্রাউন্ড কথাগুলো তুলে ধরেন তাহলে বেশি আসলে মার্ক পাওয়া যায় এবং স্বাচ্ছন্দ্যবোধ বেশি হয় প্রশ্নগুলোর উত্তরে। বুঝছো ভাই, এই যে আমাদের যে মেইন গ্রুপটা মেসেঞ্জারে, এখানে কি বেশিরভাগই ওল্ড সেকেন্ড ইয়ার? কোনটা এটা? ফার্স্ট ইয়ারের যে মানে হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ইয়ারের যে মেসেজ গ্রুপটা মেইনটা, ফার্স্ট ইয়ারের যেটা আছে এখানে সবাই হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে আপনাদের অটো প্রমোশন যেভাবে পেয়েছিলেন এটাই। সেকেন্ড ইয়ার ওল্ড সেকেন্ড ইয়ার যারা, ওদের গ্রুপ আলাদা আছে, তো আমি জানি না এখান থেকে দু একজন ছিল, আজকে আছে কিনা। আচ্ছা ভাই, আর একটা প্রশ্ন ছিল, আমাদের এই যে ফার্স্ট ইয়ারের যে এক্সামটা আর কি স্থগিত হলো, মানে আমাদের তো অটো প্রমোশন দিয়ে সেকেন্ড ইয়ারে উঠালো, এখন এই এক্সামটা তো ধরেন হবে, তো এইটা কি সেকেন্ড ইয়ারের এক্সাম হয়ে যা, মানে আমরা যে সেকেন্ড ইয়ার, নিউ সেকেন্ড ইয়ার, আমাদের এই সেকেন্ড ইয়ারের এক্সাম হয়ে যাওয়ার পরে হবে নাকি আগে হতে পারে? আমার যতটুকু কোনো আইডিয়া? বিশ্বাস আগে হইতে পারে, তারপরে বলা যাবে না, কারণ ন্যাশনাল ইউনিভার্সিটির উপরে ভরসা আসলে করা ঠিক না, কারণ ওরা কখন কি করবে ওরাও নিজে জানে। হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে হঠাৎ করে আসলে এখানে বলা ঠিক না, রেকর্ড হচ্ছে যেহেতু এদের বিষয়, কারণ আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে হঠাৎ করে আসলে কোনো পরিকল্পনা এমনও করে যে পরিকল্পনাগুলো পরে করে, একটা ডিসিশন নিল পরিকল্পনা পরে করে যে এরকম এরকম আমরা পরবর্তীতে করব। বুঝছি, মানে আমরা ধরেন সিরিয়াসলি কিন্তু সেকেন্ড ইয়ারের পড়াশোনাটা শুরু করছি, তার মধ্যে দিয়ে হঠাৎ একদিন টিকামিকা দিয়ে আসে সবাইকে বলে দিল আগে ফার্স্ট ইয়ারের এক্সাম দিতে হবে। তবে যতদূর বিশ্বাস আগে সেকেন্ড ইয়ার যারা ওল্ড সেকেন্ড ইয়ার আছে এদের পরীক্ষা হবে, তারপর হয়তো আমাদের থার্ড ইয়ারের পরীক্ষা হইতে পারে, বা না হইলেও সেকেন্ড ইয়ারের পরীক্ষার পর আপনাদের হইতে পারে, বা আমাদের হওয়ার পরে আপনাদের হইতে পারে। তো থার্ড ইয়ার না ভাই, আমি অ্যাকচুয়ালি কোশ্চেনটা করছি কি, মানে ফাইনাল এক্সাম তো হবেই, হবে না এমনটা তো না, হবেই। আমি ভাই যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি করছি সেটা হলো আপনার, আমরা তো সেকেন্ড ইয়ারে আসি অলরেডি, নিউ সেকেন্ড ইয়ার, তো আমাদেরও তো সেকেন্ড ইয়ারের এই কবিতাটা একটা জিনিস আমার এখন মনে হচ্ছে যে আমি একটা জিনিস এখানে দিতে মিস করে ফেলছি, সেটা হচ্ছে আইরনি। তবে এই সংস অফ ইনোসেন্স বলেন বা এক্সপিরিয়েন্স বলেন, যে কোনো এক জায়গা থেকে আইরনিটা আসে এই কবিতাটা থেকে, তো আমি আইরনিটা দিতে ভুলে গেছিলাম, তো অ্যাড করে দিতে হবে পরবর্তীতে। যখন আমি ফাইলটা ফেসবুক গ্রুপে আপলোড করে দেবো তখন আসলে পুরোপুরি কমপ্লিট করে দেবো, যেহেতু কিছু ফাইল মিস আছে। এখানে দেখেন, এখানে কিন্তু দেওয়া আছে দ্য থিম অফ দ্য পোয়েম। William Blake in his poem describes in the charity school children of London and they are going to St. Paul's
ক্যাথেড্রাল অন হোলি থার্সডে। আসলে এখানে যে টাইটেলটা ছিল হোলি থার্সডে, এখানকার মধ্যে কিছু বোঝার বিষয় আছে। হোলি থার্সডে কেন বলা হচ্ছে, টাইটেলটাকে কেন হোলি থার্সডে বলবো, কেউ বলতে পারবেন? যীশু খ্রিস্টের কোন একটা কাহিনী জড়িত আছে মেবি এটার সাথে, এইজন্য হোলি থার্সডে বলতেছে। হ্যাঁ, এটা আসলে এরকমই। বৃহস্পতিবারই সাধারণত চার্চে এরকম জমায়েত হয়, এরকম কিছু নাকি ভাইয়া? হ্যাঁ, এরকমই। যেমন হয়তো আমাদের মসজিদের জন্য কিন্তু আমাদের পবিত্র দিন শুক্রবারটাকে শুক্রবার, ওদের পবিত্র দিন হ্যাঁ, বৃহস্পতিবার, এরকম হতে পারে। এরকম ওরা বৃহস্পতিবারের দিনটাকে পবিত্রতার দিন ধরে আর কি। তো এই জন্যই এই পুরো গল্পটা হচ্ছে সেদিন যে 6000 শিশুর সমবেত হয়েছিল সেদিনও বৃহস্পতিবার ছিল, এবং পবিত্র বৃহস্পতিবার এটা নিয়েই হচ্ছে এই কবিতাটা, এই জন্য টাইটেলটা এমন হয়েছে। এখানে বলা হচ্ছে যে এই যে ওয়ার্ডটা ক্যাথেড্রাল, এটাই হচ্ছে ওনার যে ক্যাথেড্রাল নামে যে সভাটা হচ্ছিল সেন্ট পালসের। তো এই কথাটা আমি কিন্তু প্রথমে আপনাদের বললাম, তো এই থিমের মধ্যে আমি এই কথাটাই অ্যাড করছি, কারণ এই ভিতরের কথাগুলো কিন্তু কবিতায় নাই। তো এই ভিতরের কথাগুলো আপনি যখন লিখতে পারবেন, তবে থিমটা এখানে যা আছে পারফেক্ট, এটার বাদ দেওয়া ঠিক হবে না, যা আছে লেখা উচিত। আসলে সেন্ট পলের যে ক্যাথেড্রালের যে বার্ষিক সভা হচ্ছিল সেখানে 6000 শিশু আসছিল। তো আমরা যদি দেখি যে he says that the children wore clothes and shiny bright colors, red, blue, green, and their innocent face were clean. একটা বিষয় দেখবেন যে কবিতাটার মধ্যে যে কথাগুলা আমি আমার ভাষায় বলি বা কবিতার ভাষায় বলি, যে যেটাই হোক, এই কথাগুলোই আপনি যদি লিখতে পারেন না, কিন্তু এর বাইরে যে কিছু গভীর যে গল্পগুলো আছে বা এর পিছনের ব্যাকগ্রাউন্ড যে কাহিনীগুলো আছে সেখান থেকে একটু অ্যাড করে, কবিতা থেকে কিছু অ্যাড করলেই প্রতিটা প্রশ্ন কিন্তু সুন্দর উত্তর হয়। যেমন এখানে এই লাইনগুলো দেখেন, হি সেজ দ্যাট দ্য চিলড্রেন ওর ক্লোথস উইথ শাইনি ব্রাইট কালার্স, রেড, ব্লু, গ্রিন, এগুলো কিন্তু কবিতার লাইন থেকে না। অ্যান্ড দেয়ার ইনোসেন্ট ফেস ওয়ার ক্লিন, এই লাইনটাও কবিতার লাইন থেকে হুবহু নেয়। The children were not alone. They were guided by grey-headed battles who walked before them holding white wands. অর্থাৎ এই যে ধূসর বর্ণের যে চুলের কালার ছিল, এবং এখানে বলা হচ্ছিল এই যে যাজক, ধর্মযাজক বলেন বা পাদ্রী বলেন, অর্থাৎ খ্রিস্টানদের যে প্রধান, তার কথা বলা হচ্ছিল। Who walked before them holding white wands, the children sat in the cathedral and formed a large multitude that reminds the poet of multitudes of lambs playing and raising their innocent hands. অর্থাৎ এখানে কয়েকটা লাইন মিলে জাস্ট একটা সেন্টেন্সের মধ্যে বা একটা প্যারার মধ্যে নিয়ে আসা হচ্ছে, যে বলছে যে শিশুরা যখন বসতেছিল এই ক্যাথেড্রাল সবার মধ্যে, অর্থাৎ তারা অনেক বিশাল এখানে বলা হচ্ছে লার্জ মাল্টিটিউড দ্যাট রিমাইন্ডস দ্য পোয়েট অফ মাল্টিটিউডস অফ ল্যাম্পস, অর্থাৎ যে বহুমাত্রিক বা অনেকগুলো মেষ শাবক, যখন এই যে কথাটা এর আগে বলছিলাম যে চলার সময় যে শব্দটা তৈরি হয়, তো এরা যখন প্রেয়িং অর্থাৎ প্রার্থনা করতেছিল তখনও, এবং রেজিং দেয়ার ইনোসেন্স হ্যান্ড, অর্থাৎ তাদের যে হাত তারা উপরে তুলে প্রার্থনা করতেছিল, যখন তারা হাত তুলে উপরে প্রার্থনা করে এবং তাদের যে কথা স্বর বের হচ্ছিল, এই শব্দটা এমন হচ্ছিল যে ভেড়ার পাল বা মেষ শাবকের পাল বলেন যখন হেঁটে চলে তখন যে একটা গুনগুন শব্দ হয়, এই গুনগুন শব্দ তৈরি হচ্ছিল, কারণ 6000 শিশু এবং তাদের অভিভাবকদের নিয়ে এই শব্দটা তৈরি হচ্ছিল তখন। The children then began to sing and they sound like a mighty want or harmonious thunderings. অর্থাৎ যে এখানে সুন্দর একটা সুর তৈরি হচ্ছিল, যে সুরটা আসলে বজ্রধ্বনির মতো, যখন বিদ্যুৎ চমকা ছিল এমন সুন্দর যে বজ্রধ্বনির সাথে তুলনা করতেছিল, বা বলতে পারেন যে মেষ শাবকের এই যে হর্ষধ্বনি যেটা চলার পথে হচ্ছে, এই জন্য বলতেছিল যে হারমোনিয়াস থান্ডারিংস, অর্থাৎ বজ্রধ্বনি। whereas the aged men on their supervisors stand by, অর্থাৎ তাদের পাশেই তাদের
সেখানেই হচ্ছে তাদের অভিভাবক অর্থাৎ বয়স্ক মানুষরা অবস্থান করতেছিল। দ্য পোয়েট দ্য রিমাইন্ডস দ্য রিডার টু সি দ্যাট দোজ চিলড্রেন আর লুকিং লাইক এঞ্জেলস অফ গড। অর্থাৎ এই যে দুয়ারের মধ্যে দাঁড়াই দিছিল এই কথাটা বলা হচ্ছে। তবে একটা বিষয় এখানে ভাবতে পারেন যে অন্য প্রশ্নগুলোর বা কবিতাগুলোর মধ্যে যে থিমের কথা বলা হয়, এখানে কিন্তু আমি সেভাবে সরাসরি থিমের কথা উল্লেখ করিনি। এটার কারণ হচ্ছে যে এই কথাটা পড়ে আপনারা কি বুঝেন, কি বুঝে আসলে থিমটা কি লিখতে পারেন, এই কারণে আমি হাইড করছিলাম এটা। ভাইয়া একটা কোশ্চেন ছিল, জি বলুন। এখানে ওরা যে রেড ব্লু এন্ড গ্রিন কালার পরছে, ড্রেস পরছে আর কি, তো এটা কি কোনো কিছু সিম্বল করে? হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করছেন খুব ভালো, কিন্তু আমার মনে হচ্ছে অবশ্যই একটা সিম্বলিজম এখানে আছে। এখানে যদি আমরা এটা দেখি ইমার্জেন্ট সিম্বলিজম, আমার বিষয়টা জানা নেই, এই জন্য দেখতে হবে। Imaginary symbolism can be seen in the poem in these words below. Flowers referring to children's parents and fragility as written in the poem. These flowers of London town, children referring to the image of purity, innocence and angels. Lamps referring to innocence, the children and their childish voice. এখানে সেভাবে নাই। এটা আমি আসলে কোথাও পাইও নি, বা আমার নিজেও জানা হয়নি, বা আমারও অজানা, এই জন্য হয়তো আমি বলতে পারছি না, বা এরকম প্রশ্ন আমার কখনো আসে। হয়তো ওই চার্ট থেকেই বলে দেওয়া হয়েছে থিম, হয়তো কিছু রেড পড়বে, এখানে বিষয়টা এরকম হইতে পারে। আমার যতটুকু মনে হচ্ছে যে রেড ব্লু গ্রিন এখানে কোনো কিছুর প্রতীক ব্যবহার করা হচ্ছে। সেটা হচ্ছে যে রেড ব্লু গ্রিন এমন হতে পারে যে তার ধর্মের মধ্যে এমন কোনো হয়তো আছে, খ্রিস্টানদের মধ্যে এই বিষয়টা আছে, এটা অবশ্যই দেখতে হবে। এই জায়গার মধ্যে ভাইয়া মেবি রেড দ্বারা, রেড জাতি আছে না অন্য সময়, তখন রেড জাতি, সাদা সাদা বাচ্চারা ছিল এখানে, অন্য যেমন লাল ধরনের, যেমন ইন্ডিয়ান একটা আমেরিকান জাতি আছে, ওদের রংটা লাল ধরন। না, এখানে যদি রেডটা বলেন, রেডটা হবে আপনার হইতে পারে হইলে যেটা হচ্ছে ওদের যে ক্রস আছে, সেটা হচ্ছে এই রেড ক্রস বলা হয়। তো আমার মনে হয় রেডটা যদি হয় এখানে ক্লথ দ্বারা আসলে মানে বাচ্চাটা, এখানে তো একটা এক রকমের বাচ্চা না, সাদা বাচ্চা আছে, কালো আছে, এই যে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন জাতের বাচ্চা আছে, এই যে এইগুলাকে সিম্বলাইজ করা হয়েছে রেড দ্বারা। মানে রেড, হোয়াইট, ব্রাইট, যেগুলা অনেক বাচ্চা আছে সাদা ধরনের, তারপর অনেক আছে। টেক্সট বই আছে আপনাদের কারো কাছে? জি ভাইয়া আছে। একটু যেটা ওয়ার্ড মিনিং গুলো যেখানে আছে সেখানে একটু দেখুন তো কোনো কিছু এটার অর্থ দেওয়া আছে কিনা। দেখতেছি। আচ্ছা ভাইয়া দেখতেছি। ভাই এখানে কালার অফ দ্য ড্রেস ইজ সাজেস্টেড। এটা ড্রেস কালার, গ্রিন তো বাচ্চা হবে না মেবি। হ্যাঁ, এগুলো ড্রেসের কালার সাজেস্ট করছিল অনুযায়ী। হ্যাঁ, সবার মধ্যেই ড্রেস কোড ছিল, মানে এক একজন এক এক রকমের ড্রেসেস পরে, সেইগুলা পরে চলে আসছে চার্চে, মানে যেটা ছিল নিয়ে আসছে। লন্ডনের বাচ্চা তো সব। মানে এখানে ভাই এটা কি তাদের স্কুলের ড্রেস হতে পারে? যে স্কুল ড্রেস তো হতে পারে, স্কুলের বাচ্চাই আসছে, স্কুল ড্রেসও হইতে পারে। স্কুল ড্রেস তো এক কালার হয়, তিনটা কালার হবে স্কুল ড্রেস। তিন স্কুলের তিন কালার। হ্যাঁ, এক এক স্কুলের এক একটা কালার হইতে পারে। আসলে গ্রুপও হইতে পারে। এখানে যে সিম্বলিজম, ইমাজিনারি স্কুল তো ছিল, এখানে স্কুল ছিল না। এই যে ইমেজারি অ্যান্ড সিম্বলিজম, এই বিষয়টার মধ্যে দেখেন এখানে যে তিনটা বিষয় আমি কথা বলছি, যদি পরীক্ষায় কখনো আসে এর বাইরে আসবে না। এখানকার ইম্পর্টেন্ট হচ্ছে এটাই যে ফ্লাওয়ার্স, চিলড্রেন আর ল্যাম্পস, এই তিনটা বিষয়কেই রেফার করতেছে। অর্থাৎ ফ্লাওয়ার্স দিয়ে বলতেছে যে ফ্লাওয়ার্স রেফারিং টু চিলড্রেন্স প্রেটেন্স অ্যান্ড ফ্র্যাগিলিটি অ্যাজ রিটেন ইন দ্য পোয়েম দিস ফ্লাওয়ার্স অফ লন্ডন টাউন। অর্থাৎ এখানে যে বলতেছে যে প্রতিটা শিশু হচ্ছে লন্ডনের ফুল,
এই লাইনটার মধ্যে এই সিম্বলিজমটা ছিল। আর যদি চিলড্রেন দেখেন তাহলে হচ্ছে রেফারিং টু দ্য ইমেজ অফ পিউরিটি, ইনোসেন্স অ্যান্ড অ্যাঞ্জেলস। আর যদি ল্যাম্পস দেখেন তাহলে ল্যাম্পস রেফারিংস টু ইনোসেন্স অফ দ্য চিলড্রেন অ্যান্ড দেয়ার চাইল্ডিশ ভয়েস, অর্থাৎ তাদের যে ভয়েস ছিল এই ল্যাম্পস বা মেষ শাবক এদেরকে দ্বারা রেফার করতেছে ইনোসেন্স অফ দ্য চিলড্রেন, এই শিশুদের যে সততা বলেন বা ইনোসেন্স বলেন যাই বলেন, এবং তাদের হচ্ছে খুব সুন্দর যে সুরালো কণ্ঠের প্রয়োজন। এখানে আমি কিছু ইউজ অফ মেটাফোর্স, ইউজ অফ সিমিলার আপনার হচ্ছে রেহট্রিক ফর্মগুলো ব্যবহার করছি। তো আমি মেটাফোর্স আর সিমিলিটি বের করছি। এখানে লাইনগুলো পুরো লাইনগুলো দিলে আসলে একটু বেমানান হচ্ছিল, এই জন্য শর্টকাট করে দেওয়া, লাইনগুলো মিলিয়ে নেবেন সামনে থেকে। আর সব থেকে আপনাদের বড় কাজ হচ্ছে সেটা এটা, ডেভেলপমেন্ট অফ থটস। আমি বুঝি না এরা এতক্ষণ থাকে কই, কেবল জয়েন হচ্ছে। এই ডেভেলপমেন্ট অফ থটস এই বিষয়টা আপনাদের নিজেদের ক্লিয়ার হতে হবে, কারণ এত কিছু শোনার পর বা কি বুঝলেন সেটা এখান থেকে আপনি আরো বেশি ক্লিয়ার হবেন। এখানে পুরা ইনোসেন্স, যেহেতু আজকে ইনোসেন্স শেষ, এই জন্য পুরা ইনোসেন্সের যে চিন্তাটা আছে, ডেভেলপমেন্ট অফ থট, এটা হচ্ছে আপনি এখান থেকে পড়লে ক্লিয়ার হবেন। কারণ এখানে দেখেন দ্য লিটল ব্ল্যাক বয়, এই কবিতাটা আপনাদের সিলেবাসের বাইরে, তারপরও বোঝার জন্য এখানে এটা আছে। তারপর হচ্ছে আপনি আরও কবিতার নাম পাবেন, এখানে আছে হোলি থার্সডে, তারপর হচ্ছে দ্য ল্যাম্প পাবেন, তারপর হচ্ছে নার্সের সং থেকে পাবেন। কবিতা থেকে পুরো ইনোসেন্সের এই ডেভেলপমেন্ট অফ থটটা কাজে লাগবে, কারণ আপনার প্রশ্ন লেখার ক্ষেত্রে যদি একাধিক জায়গা থেকে একই প্রশ্ন আসে তখন কাজে লাগবে। ভাইয়া ইনোসেন্স আর এক্সপেরিয়েন্স কে সাধারণত কম্পারিজন করে আসে প্রশ্ন? হ্যাঁ, প্রায় এরকমই আসে। এমনও আসে যে তাদের মধ্যে সাদৃশ্য কি আছে, বৈসাদৃশ্য কি আছে। যেমন একটা প্রশ্ন আমি বলি যে হাউ ডু দ্য ল্যাম্প অ্যান্ড টাইগার ইন songs of innocence and songs of experience represent the two contrary states of human soul? দেখেন দুইটা কবিতার নাম বলছে, দুইটা করে চারটা কবিতা হয়ে গেছে। songs of innocence এ দুইটা, songs of experience এ দুইটা, চারটা কবিতা থেকে আপনার লিখতে হবে যে represent two contrary states of human soul। বুঝতে পারছেন কি বললাম? জি ভাইয়া। এই ধরনের প্রশ্নগুলো ব্রড কোশ্চেনে বেশি পাবেন, আর শর্ট কোশ্চেনে সাধারণত এমন প্রশ্ন কমই আসে। আমি একটু সমস্যায় পড়বো, কারণ আমার কাছে সেট সাজেশনটা নাই, না থাকার কারণে আমি পুরোপুরি সাজেশনটা এখন বলতে পারবো না, কারণ বিগত সালের প্রশ্নগুলো আমার কাছে নাই। যেমন এই কবিতা থেকে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে সংস অফ এক্সপিরিয়েন্স সহ মিলিয়ে যে কম্পেয়ার হোলি থার্সডে ইন সংস অফ ইনোসেন্স অ্যান্ড দ্যাট সংস অফ ইনোসেন্স টু দ্যাট অফ সংস অফ এক্সপিরিয়েন্স। ভাইয়া আমাদের কোশ্চেন প্যাটার্নটা তো একদম ফার্স্ট ইয়ারের মতো, তাই না? হ্যাঁ, কোশ্চেন প্যাটার্ন আমাদের মাস্টার্স পর্যন্ত সেম, চেঞ্জ হবে না, যদি ন্যাশনাল ইউনিভার্সিটি চেঞ্জ না করে থাকে। আচ্ছা, আপনাদের কাছে কি বলে সিলেবাসগুলো নাই? আচ্ছা, একটু সিলেবাসগুলো দেখবেন, সিলেবাসগুলো পড়লেও কাজে লাগবে। কারণ এমনও অনেক স্টুডেন্ট পাওয়া যাবে যে ফার্স্ট ইয়ারে, সাপোজ আপনাদের ফার্স্ট ইয়ার শেষ, কিন্তু তাকে বলা হয় যে ফার্স্ট ইয়ারে যে কবিতাগুলো আছে, একটা কবিতার নাম বলে যদি ওর লেখককে বলা হয়, তাহলে হয়তো আমার বিশ্বাস অনেকেই পারবে না। সবার ক্ষেত্রে একই না, কিছু কিছু স্টুডেন্ট আছে যে বই খুলেই দেখেনি, পরীক্ষা হয়নি মানে বই খুলেই দেখেনি, এমন অনেক। ওরা হলো সেকেন্ড টাইমার ভাই, ওরা হলো অ্যাডমিশনের সেকেন্ড টাইমার। না, পড়ার মধ্যেও এমন অনেকে আছে।
আসলে ন্যাশনাল কলেজে উঠছে, কোনো ক্লাস নাই, করোনাকালীন সময় পাইছে, পড়াশোনাটা কিন্তু আপনাদের আপনারা কি ক্লাস পাইছিলেন? কে ভাই? মানে আপনাদের যে ব্যাচটা ছিল এই ব্যাচটা